আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েতে যদি আমরা কাজ করা শিখতে পারি তাহলে দেখা যাবে যে একটা স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টে তার চান্স পাওয়ার যে সম্ভাবনা এটা বহু গুণে ইনশাল্লাহ বাড়ানো সম্ভব। তো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা বলে যে আমরা তো পড়ি, পরিশ্রমও করতেছি, পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে আশানুরূপ ফলাফলটা পাচ্ছি না, এবং অভিভাবকরা মিলাতে পারে না যে আসলে ব্যাপারটা কি, যে একটা স্টুডেন্ট পরিশ্রম করতেছে, পড়তেছে, কিন্তু সে হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে গিয়ে ভালো রেজাল্ট করতে পারছে না। কারণটাই প্রথম জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে স্টাইলে পড়ি, এই পড়ার মধ্যে যে ভুল সিস্টেমগুলো আছে এগুলো থেকে বেরোয় আসতে হবে। এক এক করে তখন বলা শুরু করছিলাম। প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা একটানা পড়ি অনেকে। নো, এটা করা যাবে না। পড়ার মাঝখানে অবশ্যই হচ্ছে রিভিশন দিতে হবে। যা কিছু পড়বো রিভিশন মাঝখানে দিতেই হবে, এবং অবশ্যই রেস্ট দিতে হবে। পড়ার মাঝখানে রেস্ট। তো অনেক অভিভাবক বলে যায়, কিরে তুই কি পড়তেছিস, কিছুক্ষণ পরে খালি উঠে যাস। একটানা পড়া ভালো পড়া নয়, বরং 20-25 মিনিট পড়লাম, 5-10 মিনিট উঠলাম, হাঁটাহাঁটি করতেছি, একটু বুক ভরে শ্বাস নিচ্ছি, ছাড়ছি, পানি পান করলাম, হ্যাঁ, চোখ বন্ধ করে একটু থাকলাম। তো অনেকে আবার এই কথাটাও বলে যে একটু যদি পড়া থেকে হচ্ছে উঠে যায় তাহলে দেখা যায় 2 ঘন্টা চলে যায়। এইটাই হচ্ছে, এই যে একটু পড়া থেকে উঠলাম, উঠে গিয়ে এই যে 2 ঘন্টা আমার চলে গেল, তার মানে হচ্ছে আমার ব্রেনটা অস্থির ব্রেন, আমার ব্রেনটা স্থিতিশীল না। এই অস্থির ব্রেইনের কারণে এই বর্তমান সময় বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা পড়া মনেও রাখতে পারছে না, এবং তার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা সে আনতে পারছে না। তাইলে ভাইয়া তোমার সমাধানটা কি? সমাধান হচ্ছে আমার ব্রেইনটাকে কিভাবে ফোকাস করতে হয় সেইটাকে বুঝতে হবে। ফোকাস করার জন্য আমি সবসময় বলি যে ডায়েরি নেওয়া, খাতা কলম নিয়ে ফেলা। খাতা কলম নিয়ে কিছু মৌলিক বুদ্ধি আছে। কীরকম বুদ্ধিটা হইতে পারে দেখো, খুব সহজ। এই জিনিসগুলো আগে একটু এগুলো তো আসলে হয়েছে কি, ফ্রি দিলে এগুলো আসলে হয় না, টাকা দিয়ে নিলে তখন দেখতে খুব মজা লাগতো, ও এত দামি বুদ্ধি। প্রথম যে বুদ্ধিটা, সেটা কি? সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ নিশ্চিত চান্স পাচ্ছি। এটা আগে আমি চিন্তা করবো, আমি ইনশাল্লাহ চান্স পাচ্ছি, ইনশাল্লাহ চান্স পাচ্ছি। যে ভাই এটা তাহলে আমার প্রথম চিন্তা করতে, হ্যাঁ চান্স পাচ্ছি, এই চিন্তা নিয়ে আমি পড়বো। তার মানে অ্যাডমিশনে আমার পড়ার ক্ষেত্রে প্রথম আমার টার্গেট থাকবে যে আমি যা কিছু পড়ছি, যে ইনশাল্লাহ আমি চান্স পাচ্ছি, এই ভাবনা চিন্তাটা মনে নিয়ে আমি পড়বো। আর অনেকেই পড়তেছি, হবে কি হবে না, মনে হয় আমি অল্পের জন্য মিস হবে, পরীক্ষা যদি প্রশ্ন কমন না থাকে, ওই সময় যে খেয়াল না থাকে, এগুলো হচ্ছে শয়তানি চিন্তা। আমি বারবার বলি এগুলো যদি একদম বাতিল। তারপরে কি করতে হবে, যে জায়গায় সে বসে পড়ছে একদম পরিষ্কার করে ফেলতে হবে জায়গাটা, পরিষ্কার করে ফেলা। তার মানে একদম যেই টেবিলে সে পড়ছে সেই টেবিলে 3টা জিনিস থাকবে, একটা কলম, একটা খাতা, একটা বই, 3টা জিনিস। বাকি সব কিছু চোখের আড়ালে নিয়ে যাবে। যে ভাই চোখের আড়ালে চলে গেলে তো মনের আড়ালে এই মনের আড়ালে আনতে হবে। কেন? কারণ চোখের মধ্যে যদি এই যে অনেকেই পড়ার সময়, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে 5-7টা বই একসাথে নিচে, 6-7টা খাতা, গাইড, হ্যাঁ, এমন একটা অবস্থা হজবরল, ব্রেন দেখে ভয় পেয়ে যায়। এবং ওই অবস্থা থেকে মানে যখন একটা স্টুডেন্ট পড়তে থাকে তখন ব্রেন হচ্ছে পড়া জটলা পেকায় যায়। তো এটার সমাধান কি? খুব সহজ। আগে হচ্ছে জায়গাটা একদম পরিষ্কার করে ফেলে, সব একদম চোখের সামনে। এই জন্য টেবিল চেয়ারে বসে পড়া, এবং পারলে নিচের দিকে ডেস্ক রাখা, সেইখানে হচ্ছে যে বইপত্রগুলো ভিতরে ঢুকিয়ে রাখা, যে আমি পরে শেষের দিকে গুছাবো। আগে আমি 3টা জিনিস নিয়ে আগে কাজ শুরু করি। এগুলো সরাই ফেলেন, এই যে ব্রেন অ্যাক্টিভ, খোঁচার মশা। আমি নিজে দেখছি, আমি যেখানে পড়ে ওইখানে যদি কোনো কারণে দেখি যে এই যে অনেকগুলো বইটই আছে, এগুলো সব ভিতরে ঢুকে ফেলেন। একদম ব্রেনটাকে আগে ক্লিয়ার করে ফেলতে হবে, তাহলে ইনশাল্লাহ চান্স পাচ্ছি। ওই জায়গাটা ক্লিন করে ফেলাম। তারপরে কি করতে হবে, আমি যেমন সবসময় আমার হাতে এরকম ঘড়ি থাকে। কারণটা কি? কারণ আমার ক্যালকুলেশন আছে। আমি এই যে ঘড়িতে এরকম করে আগে এই যে স্টপ ওয়াচ চালু করে দিলাম। স্টপ ওয়াচ যখন চালু করলাম, যে ভাই আমি বেশি না 25 থেকে 30 মিনিট করবো। তার মানে আমার টার্গেট খুব সহজ, 25-30 মিনিট। এখন 25-30 মিনিট আমি কি পড়বো? অনেকে খালি বলতে, আরে ভাই তোমার তো কোনো টার্গেট নেই, তুমি কি সেরা হবা? তোমার তাকে টার্গেট করতে হবে, যাচ্ছে আমি 25-30 মিনিট আমি পড়বো। কি পড়বো? ধরা যাক যে একটা স্টুডেন্ট কেমিস্ট্রি পড়বে, ধরা যাক। তাহলে আমি যদি কেমিস্ট্রি পড়ি এই সময়, তাহলে কেমিস্ট্রিতে আমি অন্তত পক্ষে এই সময় হচ্ছে যে আমার টার্গেট থাকবে যে আমি 25 থেকে 30টা এমসিকিউ পড়বো। অথবা যে না, আমি ওই সময় এমসিকিউ পড়বো না, ওই সময় আমি হচ্ছে যে আলোচনা পড়বো। তাহলে আলোচনা যদি আমি পড়তে চাই, তাহলে আমার টার্গেটটা কি থাকবে, যে ঠিক আছে আমি ওই সময় 7 থেকে 10 পৃষ্ঠার মধ্যে, মানে 7 থেকে 10 পেজের মধ্যে যাই তথ্যগুলো আছে সেইটাকে পড়বো। তাহলে প্রতি 25 থেকে 30 মিনিট ইজিলি 7 থেকে 10 পেজ পড়া সম্ভব, খুবই সম্ভব। এটাকে টার্গেট নিতে হবে। টার্গেট নিলে আমি যদি 7 পেজ পড়তে চাই, তাহলে প্রতি 4 মিনিটে একটা পেজের মতো ঘরে আসে, যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আমি যদি 10 পেজ পড়তে চাই, তাহলে প্রতি প্রায়
3 মিনিটে এক পেজ আসে, 2.5 থেকে 3 মিনিট। তাহলে এটাকে আমার টার্গেট নিতে হবে। কিছু পেজ থাকে একটু সহজ, কিছু পেজ থাকে একটু কঠিন। এখন পড়ার ক্ষেত্রে অনেকে যেটা জিনিস করে, সব লাইন পড়ে। আরে না বাবা, তোমাকে আমি বলতেছি, তুমি কি আমার সাথে পড়াশোনা বুঝো? আমি তোমাকে বলতেছি, তোমার শুধু মেডিকেল অ্যাডমিশন না, শুধু A+ না, BCS এর মতো পরীক্ষা আমরা বলি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা যদি তুমি বুঝতে পারো, তোমার কিছুই না। তো অনেকে কয় ভাই কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, আর বাবা ওটা তো তুমি বুঝবা না, কারণ তোমার তো ওই ব্রেইনের ক্যাপাসিটি কম। এই জন্য যে এক্সপার্ট তার কাছে শুনতে হবে, শুনে যাচ্ছে এই অনুযায়ী পড়তে হবে। তা তোমার হচ্ছে যে তুমি কেমিস্ট্রি পরিস্থিতি 30টা মানে MCQ অথবা 7 থেকে 10টা পেজ পড়লে, যে কোনো অধ্যায় হোক, সেই অধ্যায়ের সামারি ক্লাস থাকলে তোমার কি হয়ে গেল, তুমি দেখবা যে 7 থেকে 10 পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ কখনো কখনো এরকম কিছু পৃষ্ঠা থাকে যে খুব বেশি তথ্য আছে, কিছু পৃষ্ঠা আছে খুব অল্প তথ্য আছে, এরকম তো ভিন্নতা থাকে, আমরা জানি। তাহলে আগে দেখতে হবে যে এই 7 থেকে 10 পৃষ্ঠার মধ্যে সবচেয়ে, এই 7 থেকে 10টা পৃষ্ঠা আমি একটা পৃষ্ঠা জাস্ট আগে দেখে যাব, যে একটা বই দাম, তো একটা বই ওদিক থেকে প্র্যাকটিক্যাল দেখায় না, এরা বুঝবে না। যে কোনো একটা কেমিস্ট্রি বই দেন, ওই যে হাজারি স্যারের বইটা দেখাই, হ্যাঁ 3 নম্বর বইটা একটু প্র্যাকটিক্যাল দেখায়, তাহলে বুঝতে পারবো। মনে করো একটা বই নিলাম, যে কোনো অধ্যায় তুমি তুলো, ধরো তোমার মনে হলো গুণগত রসায়ন, তো গুণগত রসায়নে তুমি ধরো এগুলাতে তো অনেক পৃষ্ঠা তো পড়তে হয় না, মানে দেখবা যে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে রাখছে, সেটা মেডিকেলের জন্য অত ইম্পর্টেন্ট না, ধরলাম আমি জাস্ট বোঝার জন্য। এখানেই তো পৃষ্ঠা ছিল, সেখানে দেখালে আরো ভালো হইতো, ওইখানে বই খুলে দেখাই দাও। তাহলে তুমি দেখবা যে 7 থেকে আগে 10টা পৃষ্ঠা টার্গেট করলা, করে দেখলে 7 থেকে 10টা পৃষ্ঠা খুব বেশি জিনিস যে পরীক্ষা আসার মতো আছে তা না, ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। কিন্তু আগে প্রথম পৃষ্ঠাগুলো একটু চোখ বুলায় যাবে, এট এ গ্লান্স 7 থেকে 10টা পৃষ্ঠাকে চোখ বুলাই গেলা, যার পরে তুমি দেখতে পাইলা যে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এইটা। এটা কিভাবে, এই যে দাগানো অংশ থেকে তুমি পেয়ে গেলা। তারপরে তুমি কি করলা, যে ওই অংশটা টার্গেট থাকবে, আচ্ছা ঠিক আছে আমি প্রতি 2.5-3 মিনিট একটা করে পৃষ্ঠা ইজিলি পড়া সম্ভব। আর পড়ার ক্ষেত্রে তোমরা আরেকটা বড় ভুল করো, সেটা কি জানো? তাইলে প্রথমে হচ্ছে এট এ গ্লান্স তুমি চলে গেলা, এট এ গ্লান্স আগে দেখলা যে কোন কোন অংশ এখানে পড়তে হচ্ছে। তার মানে এই 7 থেকে 10টা পৃষ্ঠা এই 3-4 মিনিটের মধ্যে জাস্ট খালি দেখলা যে দাগানো লাইনগুলো কি কি রয়েছে, ও আচ্ছা এই লাইনগুলো পড়তে হবে। এরপরে প্রত্যেকটা পৃষ্ঠাতে ফোকাসড যখন পড়ছো, তখন কিওয়ার্ডগুলো হচ্ছে খাতায় লিখতে হবে। কিওয়ার্ডগুলো খাতায় লিখতে হবে, যে আচ্ছা এগুলো হচ্ছে মেইন জিনিস, এগুলো আমাকে খাতায় নোট ডাউন করতে হবে। এবং খাতাটা হচ্ছে স্পাইরাল বাইন্ডিং খাতা। স্পাইরাল বাইন্ডিং খাতার মানে উপরে হচ্ছে একটা অংশ ফাঁকা থাকে, এই সাইডে একটা অংশ ফাঁকা, দাগটা না, আমি প্রথম থেকেই বলে রাখি, স্পাইরাল বাইন্ডিং খাতার উপরে রাখলা, আর ভিতরে এই যে বুঝতে পারছো তো খাতাগুলো, ভিতরে তুমি কিওয়ার্ডগুলো লিখলা। এরকম করে একটা পৃষ্ঠা পড়লা, 2টা 3টা 4টা 5টা, এবং প্রতিটা পৃষ্ঠা কিন্তু তোমার 2.5 থেকে 3 মিনিট টাইম, মাইন্ডেড 2.5 থেকে 3 মিনিট। এরকম করে 7 থেকে 10 পৃষ্ঠা তুমি পড়ে ফেলছো না? পড়ে ফেলার পরে আমি যেটা বেশি পছন্দ করি সেটা কি, তুমি কিওয়ার্ডগুলো তারপরে বইটা বন্ধ করো, কিওয়ার্ডগুলোর দিকে তাকাও যে কি কি কিওয়ার্ড ছিল। ধরো কথার কথা কিওয়ার্ড ছিল হচ্ছে মৌলিক কণিকা, কথার কথা, তখন তুমি মাথায় রাখলো আচ্ছা মৌলিক কণিকার মধ্যে কি কি ছিল, স্থায়ী কণিকা ছিল, অস্থায়ী কণিকা ছিল। স্থায়ীর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অস্থায়ীর মধ্যে মনে করো ডিউটেরন, পজিট্রন আছে না, এরকম কম্পোজিট কণিকা আছে। তাহলে ও আচ্ছা যে এরকম এরকম জিনিসটা হইতে পারে। এরপরে কি রয়েছে, এরপরে তুমি দেখলা যে কোয়ান্টাম সংখ্যা আছে, তুমি লিখছো ওই পয়েন্টগুলো। তাহলে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি জানি, পরমাণুতে ইলেকট্রনগুলো কোন কোন শক্তি স্তরে কিভাবে আছে, তাদের ঘূর্ণন কি হবে, তাদের হচ্ছে কোথায় পাওয়ার সম্ভাবনা বেশি, এই জিনিসগুলো আমি মাথায় নেই। ওকে ফাইন, এটা জিনিস আমি মাথায় নিয়ে নিলাম। এরপরে কি দেখলা, যে আহ্বাও নীতি দেখলা, তুমি ওই কথা এখানে পেয়েছো। তাহলে আহ্বাও নীতি কি, যে ইলেকট্রনগুলো নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে ক্রমাগত যাবে, এইটা সাজানোর একটা প্রক্রিয়া। এটা আমি কিসের উপর ভিত্তি করে, n+l এর উপর ভিত্তি করে বের করি। ভেরি নাইস। এরপরে তুমি দেখছো আরেকটা জিনিস লিখছো, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি এটা কি, যে 4টা যে কোয়ান্টাম সংখ্যা আছে তার মধ্যে 3টা কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে, 4টা অবশ্যই আলাদা হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পলির বর্জন নীতিতে একটা কোয়ান্টাম সংখ্যা বাতিল হয়ে যায়, কোনোদিন 4টাই এক হবে না, 3টা সর্বোচ্চ এক হইতে পারে। এরপরে তুমি ধরো এখানে পাইলে আর একটা হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে কি ছিল, যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন শক্তি স্তরে যাবে এমন ভাবে যাবে যেন সর্বাধিক বেজোড় অবস্থা যায়। তার মানে প্রত্যেকটা থেকে একটা 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 করে যাবে, তারপর ফাঁকাগুলো প্রথমটায় পূরণ হবে, তারপরটা এরকম। এই যে তুমি যখন কিওয়ার্ড দেখে পড়লা, অসাধারণ হয়ে যাবে। এবং পরে এত স্পিড হবে যে তুমি অবাক হয়ে যাবে, কিন্তু ঠিক আছে তোমরা কিভাবে পড়া, মূর্খ তো আমি জানি, পড়ার সিস্টেম বই বের করতে পড়তেছে, ভাই আমি তো রিভিশন দিতে পারি না। তুমি রিভিশন গন্ডু দিবা কেমনে, পড়ার সিস্টেম জানো? পড়ার তো সিস্টেমে তুমি শিখো না, এবং তুমি বিশ্বাস করো যে কোনো সিস্টেম নাই, তাহলে তোমার ওই মূর্খের মতো অবস্থা হবে। এই জন্য আমি বারবার বলি, আমরা এই সামনে একটা প্রোগ্রামে আনতেছি, পড়ার সিস্টেম আছে না, এইটার একটা কোর্সে আনতেছি, কারণ টাকা ছাড়া কাজ হবে না। এমনিতে বললে মনে হয় যে বুদ্ধি দিছে,
সত্যি কথা বলছি, আমরা কোর্স নিয়ে আসতেছি এটা যে একদম মানে একদম 9, 10, 8 থেকে শুরু করে, হ্যাঁ, যে কোনো বাচ্চা আসলে মনে রাখার যে কৌশলগুলো আছে এইটার আসলে ব্যাপারটা কি সেটা তো পড়ার সিস্টেমে তো জানে না এই দেশের স্টুডেন্ট কীভাবে সেরা হবে। এবং দুঃখজনক ব্যাপার, আমি বারবার যেটা বলি যে এই অনুযায়ী যখন তুমি কিওয়ার্ড লিখলা, লেখার পরে এইটা থেকে আবার তুমি হচ্ছে যে ওই কিওয়ার্ড দেখে দেখে কি করলা, রিভাইজ করলা। আচ্ছা, কিওয়ার্ড দেখে রিভাইজ করতে গিয়ে হঠাৎ করে তুমি একটা জায়গায় দেখলা কথার কথা, হঠাৎ করে তুমি দেখলা যে আচ্ছা এখানে বোধহয় কম্পোজিট কণিকাটা একটু খেয়াল হারাই যাচ্ছে, মনে হচ্ছে যে কোথায় জানি কম্পোজিট কণিকাটা একটু আলফা ডিউটন হয় না এরকম। তখন এই যে যেটা ডিস্টার্ব হইলো সেটা উপরের যে ফাঁকা জায়গা আছে না, উপরের ফাঁকা জায়গা এবং এই ডান সাইডে, বুঝতে পারছো আমার কথা? প্রত্যেকটারই তো হচ্ছে যে এই উপরে একটা জায়গা আছে, নিচে একটা জায়গা আছে। তাহলে উপরের যে অংশটা আছে আর এই পাশের অংশ, তার মধ্যে একটা সহজ বুদ্ধি করবো। সেটা কি, যে এই যে উপরের অংশে ওই অংশটা 2 ভাগ বা 3 ভাগ করতে পারো। ওইখানে তুমি হচ্ছে যে ওই যে ধরো যে কম্পোজিট কণিকা, এইটা একটু তুমি লিখে রাখলা। কেন? কারণ তোমার কম্পোজিট কণিকাটা ব্রেইনে ঠিকভাবে আসতেছে না, মানে ব্রেইন ঠিকভাবে ওইটাকে শর্ট টার্ম লং টার্মের যে কানেক্টিভিটিটা সেটা ঠিক করতে পারছে না। তাহলে তুমি ওইখানে রেখে দিলা, ওইটা যে ঠিক আছে, এখন আমি ওইটা কি করব, বই থেকে লেকচার থেকে আমি সামারি থেকে নোট করছি যে সেইটা একটু দেখে মিলাবো, মিলিয়ে ওই সামারিটা এখানে রাখলাম। এখন ধরা যাক যখন তুমি হচ্ছে যে পরীক্ষার আগে যেই দিন, সেই দিন কিন্তু সব বই মুখস্থ মানে রিভিশন দিয়ে যাইতে হয়। তো অনেক স্টুডেন্ট কয় যে ভাই পরীক্ষার আগে তো এতগুলো বই কেমনে পড়বা, তুমি তো তোমার রোগ আগের থেকে চিহ্নিতই করো না, এই জন্য পরীক্ষা তোমার ডিস্টার্ব হয়। তুমি তো প্রত্যেকটা বিষয় যখন এইভাবে পড়বা, তখন উপরের যে জায়গাটা আছে না, উপরের জায়গায় কি নোট করছো, যেই জিনিসটা তোমার ব্রেইনের মধ্যে খুচুর খাচার লাগে, এক একজনের এক একটা কোচর মোচর হইতে পারে, ওইটা উপরে লিখছো। তখন তুমি কি করবা, জাস্ট উপরের এই অংশটা রিভিশন দিবা। এবং একটা খাতা যখন নোট করতে বলে, আমি বলি যে স্পাইরাল বাইন্ডিং 200 বা 300 পৃষ্ঠা নিবা, এক সাইডের উল্টালে তো আরেক সাইড আছে না, একটা খাতা দেন তো স্পাইরাল বাইন্ডিং, ওই যে উপর থেকে দেন, আমি দেখাই দিই, প্র্যাকটিক্যাল না দেখালে এরা বুঝবে না, ঠিক আছে? হ্যাঁ, একটা দেন যে কোনো একটা খাতা, এই যে স্পাইরাল বাইন্ডিং ধরো একটা খাতা, এই খাতার দেখো এই যে এটা পেজ আছে না, এই যে উপরে জায়গা আছে, দেখতে পাচ্ছ তো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আর এই যে এই সাইডে, তাহলে এই পৃষ্ঠায় যে কিওয়ার্ড লিখছো তার মধ্যে যেই জায়গা ডিস্টার্ব, সেইটা এই যে উপরের ওই জায়গাটা আবার হচ্ছে যে নোট করলা। তার মানে এইখানে তো সামারি আছেই, এইখানে হচ্ছে সুপার ক্রিটিক্যাল সামারি, মানে যেটা এইটার মধ্যে ক্রিটিক্যাল যে কনফিউশন হয় সেই জিনিসটা এইখানে আছে। তাহলে এটা যখন তুমি রিভিশন দিবা, তাহলে তোমার কি হয়ে গেল, কনফিউশন জায়গাগুলো অটোমেটিক তোমার রিভিশনের মধ্যে আছে। তারপরে তুমি দেখলো যে এখানে কোথাও ডিস্টার্ব আছে কিনা। তারপরে যদি এমন হয় যে এইখানে তুমি রিভিশন দিতে গিয়েও কোথাও ডিস্টার্ব হয়, তাহলে সেটা এই সাইডে লেখো, এই যে জায়গায় লেখো। তাহলে এইরকম স্মার্ট সিস্টেম বের করে সেই অনুযায়ী পড়তে হয়। তো এইগুলো নিয়ে তো গবেষণা করতে হয়। তুমি তো পড়াশোনা নিয়ে তোমার গবেষণা, তোমার অন্য জিনিস নিয়ে গবেষণা। পড়াশোনা যে ভালো করার জন্য এত রকমের চিন্তা ভাবনা আছে, তাহলে আমরা যেগুলো বলি সেগুলো ফলো কর, যে হবে ঠিক আছে, তাহলে এইভাবে তাহলে সায়েন্টিফিক সিস্টেমে পড়তে হবে। তাহলে কি হইলো, চান্স পাচ্ছে ইনশাল্লাহ, এটা আগে মাথার মধ্যে নিতে হবে, এটা নাম্বার 1। তারপরে কি, পরিষ্কার করে ফেলবো, যে জায়গায় পড়তেছো সব পরিষ্কার, যেটা বলতে সেটা করো, তারপরে বুঝতে পারবো। 25 থেকে 30 মিনিট পড়বো, এবং পড়ার ক্ষেত্রে আগে ফিক্সড করে ফেলবো যে কতটুকু পড়বো। কোনো ফিক্সড নাই, কি করবো নাই। যেমন আমরা যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এই যে যেটার হচ্ছে 20 তারিখ ওরিয়েন্টেশন হয়ে গেছে, 8 তারিখ থেকে হচ্ছে রেগুলার ক্লাস শুরু হবে। আমরা কি কি পড়বো, ফিক্সড সায়েন্সের 2টা সাবজেক্ট পড়বো, রুটিন দিয়ে দিয়েছি। ইংলিশ পড়বো প্রত্যেক দিন ইনশাল্লাহ, জেনারেল নলেজ পড়বো, তার সাথে জেনারেল নলেজের সাথে একটু মানবিক গুণ হবে, আর তার সাথে 5টা টপিক্স দৈনিক। জৈব রসায়ন দৈনিক পড়বো, ওই দৈনিক ইনশাল্লাহ ভোকাবুলারি পড়বো, ইনশাল্লাহ অ্যাকুরেট প্রিপোজিশন পড়বো, ইনশাল্লাহ ফিজিক্সের মেডিকেল আসার মতো ম্যাথ পড়বো, কেমিস্ট্রি মেডিকেল। যে ভাইয়া এটা 1.5 ঘন্টা থেকে এই 1 ঘন্টা 20 পৌনে 2 ঘন্টা এটা কিভাবে হবে? ভাই ব্রেইনের ক্যাপাসিটি আছে আল্লাহর রহমতে, আমরা আগের থেকে ব্রেইন এটা ঢুকাই দিছি, ও জানে আছে এই টাইমেই করতে হবে এবং খুব সুন্দরভাবে হবে। তো এইটা তোমার তো আগের থেকে তোমার ব্রেইনে দিতে হবে। তুমি কি করবে এটাকে, তোমাকে তো আগের থেকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। পড়াশোনাটা তো তখন অ্যাডভেঞ্চারাস হবে, যে হেভি তোর মজারে। এবং এই যে তুমি যখন একটা সেশন এইভাবে কমপ্লিট করলা, তখন তোমার এই যে দৈনিক এই যে এরকম করে একটা দাগ দেওয়া হবে। একটা দাগ মানে তুমি হচ্ছে একটা সেশন পড়ছো, তারপরে একটা সেশন হয়ে গেল, হওয়ার পরে 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করো। হাঁটাহাঁটির সময় তোমার মনে হচ্ছে যে 5-10 মিনিট তো হাঁটতে অত টাইমে লাগে না, ঠিক আছে, তুমি 2 মিনিট হাঁটো, 1 মিনিট হাঁটো, 1 মিনিট আবার কম করিও না, হেঁটে এসে আবার বসো। যখন তুমি বসলা, বসার পরে ধরো যে এবার তুমি পড়লাম কেমিস্ট্রি হয়েছে, যে ঠিক আছে এবার আমি পড়লাম ধরো যে ফিজিক্স পড়বো। ফিজিক্সের ক্ষেত্রে আমি মেডিকেল কেন্দ্রিক বলছি, ঠিক আছে? আচ্ছা, মেডিকেলের ক্ষেত্রে ফিজিক্সে এখন 15টা করে কোশ্চেন আসে। তো ফিজিক্সের ক্ষেত্রে আগে বুঝতে হবে যে প্রশ্নটা কোন জায়গা থেকে আসবে। যেমন ফিজিক্সের ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন্স প্যাটার্ন, মেডিকেলের কোশ্চেন্স প্যাটার্ন কমপ্লিটলি ডিফারেন্ট।
দেখা যায় মেডিকেলে কোশ্চেন আছে সাধারণত খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে বৈশিষ্ট্য, ঠিক আছে, তারপরে হচ্ছে পার্থক্য, এরপরে হচ্ছে উদাহরণ, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার ওটাকে যেটা বলে হচ্ছে নির্ভরশীলতা, মানে কোনটার উপর কোনটা নির্ভর করে, তারপরে হচ্ছে একক, মাত্রা, এরপরে যেটা আমরা বলি যে মানে খুব মজার, মানে কৌশল খাটিয়ে করা যায়, হ্যাঁ, সেই কৌশলে করা যায়, এরকম হচ্ছে ফিজিক্স ম্যাথ, মানে এক কথায় বলছি ফিজিক্সের গাণিতিক যে সমস্যা যেগুলো কৌশলগতভাবে কাজে লাগিয়ে করা যায়, এরকম প্রশ্ন আসে। তাহলে তুমি তখন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফিজিক্সের এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে। ফিজিক্সের ক্ষেত্রে যেটা অনেকেই ভুল করে, যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেটা এসে বোঝানো, তো তুমি সামারিটাকে নোট ডাউন করে ফেললে তারপরে এই দাগানোর লাইনগুলো যেটা আছে ফিজিক্সের খুব দ্রুত পড়া যায় মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, কেন, কারণ এই প্রশ্নগুলো আমরা জানি। তাহলে তুমি দেখলা যে ঠিক আছে ফিজিক্স আমি 25 মিনিটে ইজিলি 10-15-20টা পড়ে ফেলতে পারি। তাহলে ওইখানে তুমি দেখলা যে বৈশিষ্ট্য কি কি আছে। ধরো যে একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন ধরো যে তোমার হচ্ছে যে ওটা কি বলে, যেমন ভেক্টরের ক্ষেত্রে মনে করো আছে যে ভেক্টর যোজনের উদাহরণ, ভেক্টর যোজন, এটার কিছু উদাহরণ আছে, আর একটা হচ্ছে ভেক্টর বিয়োজনের উদাহরণ আছে। তাহলে এটা থেকে যে কোনো সময় মেডিকেলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ভেক্টর যোজনের এক্সাম্পল, নিচের কোনটি ভেক্টর বিয়োজনের এক্সাম্পল আসতে পারে। তারপর মনে করো যে তুমি পড়লা যে ওই যে তোমার আছে না, ওইটাকে বলে যে কাজ শক্তি ক্ষমতায় তুমি দেখবা সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের পার্থক্য আছে। এরপরে তুমি দেখলা যে এখানে গাণিতিক সমস্যা থেকেও আসে, ইকে সমান হচ্ছে কি পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। তো এখানে বলে যে ভরবেগ যদি দ্বিগুণ করে তাহলে গতিশক্তি কয় গুণ হবে, তারপরে গতিশক্তি যদি দ্বিগুণ হবে ভরবেগ কত গুণ হবে, ভরবেগ যদি দ্বিগুণ করে গতিশক্তি কত % বাড়বে, এরকম খুব টেকনিক্যাল এবং খুব অসাধারণ। পড়াশোনাটা তাকে বুঝতে হবে, তুমি খেলে আন্দাজে পড়লে হবে, তোমার বুঝাইতে পারতেছি কি আমি? তাহলে এরকম স্মার্ট সিস্টেমে পড়তে হবে। তুমি এরকম স্মার্ট সিস্টেমে 1 দিন পড়লা, 3 দিন পড়লা, 7 দিন পড়লা, 15 দিন পড়লা, অটোমেটিক তুমি স্টুডেন্ট ভালো হয়ে যাবা। অনেকে যে কয় ভাই ভালো স্টুডেন্ট খারাপ, কিসের ভালো স্টুডেন্ট? ভাই স্টুডেন্টের মধ্যে আমি বলি 2টা স্টুডেন্ট, কেউ হচ্ছে যে রেগুলার স্টুডেন্ট, কেউ হচ্ছে ইরেগুলার। মানে কি, যে হচ্ছে রেগুলার হচ্ছে নিয়ম মানে, সে হচ্ছে রেগুলার স্টুডেন্ট। আর কিছু হচ্ছে যে কখনো মানে কখনো মানে না। তা যারা কখনো মানে কখনো মানে না তাদের কিন্তু অ্যাডমিশনে ভালো করাটা একটু কঠিন হয়ে যায়। তুমি যত রেগুলার হবা, স্মার্ট সিস্টেম সাইন্টিফিক সিস্টেম ফলো করে পড়বা, আমরা তো জানি এমন যে ভাই সিস্টেমে তো যায় না, তাহলে তো কঠিন হয়ে যেত। তাহলে ওই অনুযায়ী তুমি পড়লে অটোমেটিক তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এরকম করে তুমি ফিজিক্স পড়লা, ফিজিক্সের জন্য তুমি ধরো যে 20 থেকে 25 মিনিটের একটা কি রাখলা, সেশন রাখলা, তাহলে এটা কমপ্লিট হলো। এবং পড়ার ক্ষেত্রে এরকম কিওয়ার্ড দিয়ে দিয়ে যে হ্যাঁ, এবং ছোট্ট ফর্মুলাটা সুন্দর করে লিখলা। এই যে জিনিসটা তুমি নিজে হাতে লিখছো, এটা হাতে লেখার মানে বুঝো, তুমি ঘন্টু বুঝো, 100টারও বেশি ব্রেইনের মধ্যে কানেকশন তৈরি হয়। লিখতে হবে, খালি লিখতে হবে। যে ভাই অ্যাডমিশনে তো কোনো লিখিত নেই, এমসিকিউ, আমি যেটা কই সেটা কর, লাভ চেঞ্জ হবে। যে ভাই তাহলে হ্যাঁ লিখতে হবে, লিখলে তারপরে বুঝবা ব্রেইনের ক্যাপাসিটি। তোমার তো ব্রেইনটা হচ্ছে লেখার সাথে কানেক্টেড। আর তোমরা কি করো, আলসা, বিশ্ব আলসিয়া স্টুডেন্ট, যে ভাই আমি হচ্ছে যে কি আল্লাহর রহমতে আমি একটা জিনিস আগের থেকে, এটা খুব খারাপ জিনিস এবং অনেকে এটা করে, কি স্টুডেন্টদেরকে কি পিডিএফ দিয়ে দেয়, আর কি কয় জানে, এই যে পড়ায় যে পড়ার হচ্ছে এটাকে স্লাইড দেয়, ভয়ঙ্কর খারাপ, স্টুডেন্টের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। যে আপনি কি, আমি সত্য কথাটাই বলতেছি, আমি তো জানি যে পড়াশোনাটা কিভাবে হবে। স্টুডেন্টকে পিডিএফ দেওয়া মানে ওর জীবন শেষ, ও মনে করতেছে দেখতেছে হয়ে গেল। ভাই হবে না। সায়েন্স বলতেছে যতক্ষণ আমরা লিখি, এমনকি লেখাটা কিরকম, কম্পিউটারে লিখলে সম্ভবত 9টা না 8টা রাস্তা তৈরি হয়, কানেকশন তৈরি হয়। আর আমি যখন হাতে লিখছি খাতা কলমে, তখন আমার তৈরি হচ্ছে প্রায় 100টার বেশি কানেক্টিভিটি। মানে বোঝা গেছে? আর তাকাইলে ঘন্টু হবে, খালি ওই তাকায় আসো, খেয়াল রাখতে পারবা না। তো এই অভ্যাসটা তোমাকে ক্লাস করার সময় অ্যাক্টিভ হইতে হবে। অ্যাক্টিভ হইলে না তুমি তখন অসাধারণ রেজাল্ট করতে পারবে। তাহলে এই যে লেখার যে বৈশিষ্ট্যটা, এটা রেগুলার নিয়ে আসতে হবে। এবং আমি সবসময় অভিভাবকদেরকে বলি যে আপনার সন্তান কতটুকু পড়ছে, কি করছে, এটার প্রমাণ একটাই, সেটা কি, তুমি কি লিখছো আমাকে সেটা দেখাও। অত কথা শোনার টাইমে তোমার লেখা দেখাও, কি লিখছো। যে আমি ক্লাস করছি, ক্লাস করছো কি, লেখা কি, লেখা নাই, তাহলে এলো ফালতু কথা। যে কোনো জায়গায় আমি এই যে যখন স্পিচ দিতে যাই, যে কোনো জায়গায় আমি বলি খাতা কলম কই, খাতা কলম নেই, ঘন্টু খেয়াল রাখতে হবে, কিছুক্ষণ শুনে মজা লাগতেছে, সে খেলা লাগেছে, যেইখানে লিখতে হবে। এবং লিখবো যখন ব্রেনের সাথে কানেক্টিভিটি হবে ওইটা, তারপরে আমি দেখবো আমার ওই জিনিসটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় আনতে হবে। বুঝাইতে পারছি আমার কথা? তাহলে এর উপরে আরেকটা সেশন পড়লাম, তারপরে ধরা যাক যে ঠিক আছে এটা হওয়ার পরে যে ঠিক আছে এবার আমি একটু বোটানি পড়বো, আবার 5-7 মিনিটের রেস্ট নিলাম।
এই নতুন আরেকটা সাবজেক্ট পড়া শুরু করার আগে ওই যে দুইটা জিনিস, কেমিস্ট্রি পড়লাম, বায়োলজি ফিজিক্স পড়লাম না, তাহলে কেমিস্ট্রি ফিজিক্সের যে কিওয়ার্ডগুলো লিখছিলাম সেই কিওয়ার্ডগুলোর মধ্যে উপরে আমার ছিল না কিছু ডিস্টার্ব হয়, যেটা খেয়াল থাকে না, সেই ডিস্টার্বগুলো হচ্ছে রিভিশন দিব, যে ও আচ্ছা। এবং ডিস্টার্বগুলো রিভিশন দেওয়ার পর পারলে এখানকার আরেকটু যদি দেখতে মন চায় দেখলাম, কারণ পড়াটা শর্ট থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে গেল। তারপরে দেখলাম যে আচ্ছা এখানকার প্রত্যেকটা জায়গা পড়তে গেলে কিছু জায়গায় খটকা লাগবে, এই জায়গাটা কত পার্সেন্ট হবে, 15 থেকে 20%, এটা আমরা জানি যে কতটুকু হবে। তার মানে ধরা যাক আমি যে কিওয়ার্ড ধরা যাক যে আমি 100টা লিখছি, তার মধ্যে 15 থেকে 20টা, তার মানে আমি যদি সহজ করে বলি প্রতি 5টা থেকে 6টার মধ্যে একটা কিওয়ার্ডের ডিস্টার্ব, তাহলে এক পৃষ্ঠা যে আমি ধরা যাক যে 15টা কিওয়ার্ড লিখছি, তাহলে ওইখানে 3টা থেকে 4টা কিওয়ার্ড এমন আমরা পাবো যেটা আমার মধ্যে ডিস্টার্ব তৈরি করবে, সেটা একটু উপরে লিখে ফেলতাম। তাহলে ওইটা যখন আমি লিখলাম, ওই জিনিসটা আমি রিভিশন করছি, তখন আমার পড়াটা খুব সুন্দর হইলো। হ্যাঁ জি এমন ভালো আছো তুমি, তাহলে বুঝাইতে পারছি আমি কি বলছি, তাহলে এইটা ভালো করে মাথায় নেবো। আচ্ছা এরপরে কি হতে পারে, এরপরে যেটা যে দ্বিতীয় আরেকটা সেশন পড়ার পর আরেকটা সেশন বোটানি শুরু করার আগে ওটা রিভিশন দিলাম। তারপরে বোটানির ক্ষেত্রেও যে ঠিক আছে আমি হচ্ছে যে 25 থেকে 30 মিনিটের একটা সেশন পড়বো। এই 25 থেকে 30 মিনিটে আমি কি করবো, যে এখানে আমার টার্গেট হচ্ছে 7 থেকে 10 পৃষ্ঠায় পড়বো। 7 থেকে 10, কারণ কিছু জায়গায় তথ্য একটু কম থাকে না, সবগুলো পৃষ্ঠাতে একই রকম না, কিছু জায়গায় একটু বেশি থাকে। তাহলে যেখানে কম সেখানে 10 পৃষ্ঠা বললাম, যেখানে একটু তুলনামূলক 1 পৃষ্ঠায় বেশি তথ্য সেখানে 7 পৃষ্ঠা বললাম। প্রথমে ওই 7 থেকে 10টা পৃষ্ঠা আগে দ্রুত অ্যাট এ গ্লান্স দেখে নিলে আমার ব্রেইন এটা 3-4 মিনিটের মধ্যে জাস্ট আমি খালি দেখলাম যে কি কি জিনিস আমার নিতে হবে। তারপরে যখন আমি পড়ছি কিওয়ার্ড সেট করছি, কিরকম ধরা যাক যে আবরণীযুক্ত অঙ্গাণু, ওকে ফাইন, কোর্স ওর গঠন পড়ছি, আবরণীযুক্ত অঙ্গাণু, ওকে ফাইন। তারপরে পড়লাম আবরণীবিহীন অঙ্গাণু, ওকে ফাইন। এরপরে বললাম ধরো মাইটোকন্ড্রিয়া, ওকে নাইস, মাইটোকন্ড্রিয়া। তারপরে পড়লাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লিখলাম। এরপর বললাম গোলজি বডি, জিবি লিখলাম। এরকম করে ধরো যে কিওয়ার্ডগুলো লিখলাম। কিওয়ার্ডগুলো যখন লিখলাম, এগুলো হচ্ছে যে ওই যে পড়ছি কিওয়ার্ড লিখছি। তারপরে 7 থেকে 10 পৃষ্ঠা আমি দেখবো যে প্রতি 2.5-3 মিনিটে একটা করে পৃষ্ঠা পড়ে ফেলার পরে ওই যে কিওয়ার্ডগুলো লিখেছি সেগুলো ধরে যে এখানে আবরণী অঙ্গাণু কি পড়ছিলাম যে আবরণীযুক্ত অঙ্গাণু ছিল, এরকম ধরা যাক যে মেঘলা পথ, কথার কথা বললাম, তুমি যেটা পড়ছো সেটা তো তোমার খেয়াল থাকবে। তাহলে এগুলো হচ্ছে আবরণীযুক্ত অঙ্গাণু। এমতে মাইটোকন্ড্রিয়া, ইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জিতে গোলজি বস্তু, এলতে লাইসোজোম, তারপর পারক্সিজম। আবরণীবিহীন ধর রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, রাইবোসোম, সেন্ট্রিওল, মাইক্রোটিবিউলস, ইন্টারমিডিয়েট মাইক্রোফিলামেন্ট। মাইটোকন্ড্রিয়ার কাজগুলো কি কি পড়লাম, যেটা শক্তি কেন্দ্র জানি তো আমরা, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, ঠিক না। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা হচ্ছে যে গোলজি বডি তৈরি করে। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো পড়তে গিয়ে আমার মনে হলো আচ্ছা এইটার নোট খাতা তাহলে কিভাবে বানাবে। নোট খাতা তো আমি বললাম স্পাইরাল বাইন্ডিং খাতা নিবে, এখানে কিওয়ার্ড লিখতে থাকবা, যেটা ডিস্টার্ব হবে সেটা উপরে লিখবা। এটা তো বললাম, একবার সুন্দর করে আবার দেখো পিছনে যে কিভাবে বলছে, তাহলে এই অনুযায়ী পড়তে হবে। তাহলে পড়ার সিস্টেম বোঝা গেছে। এবং লেখা কেন্দ্রিক, আমি যেটা নোট করছি সেটা, আর যা কিছু আমি পড়ছি সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে অবশ্যই রেগুলার পরীক্ষা দিতে হবে। এখন এইটার সাথে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা কি, সেটা হলো আমি যেই দিনেই পড়া শুরু করি, যেই দিন থেকে আমি শুরু করছি, কন্টিনিউয়াস আমাকে রিভিশনের মধ্যে রাখতে হবে যে এটা আবার কেমন কথা। হ্যাঁ, যেমন ধরা যাক, আমি একটু এক্সাম্পল দিই তাহলে বুঝবো। ধরা যাক আমি ফিজিক্সের পড়তেছি ভেক্টর, কেমিস্ট্রির পড়লাম গুণগত রসায়ন, বোটানির পড়লাম কোষের গঠন, জুলজির পড়লাম প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। শুরু করছি না, কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে ধরা যাক পড়লাম পরিবেশ রসায়ন, কেমিস্ট্রি পরে ফিজিক্স সেকেন্ড পেপার থেকে পড়লাম তাপ গতিবিদ্যা অধ্যায়। এই 6টা অধ্যায় ধরা যাক আমি পড়লাম। এই যে 6টা অধ্যায় পড়ছি, পড়ার পরে নেক্সট অন্য অধ্যায় শুরু করার আগে এগুলোকে আমাকে রেগুলার রিভিশন দিতে হবে। তারপরে আরো যখন আমি পড়া আগে যাব, আগের পড়াটা আমাকে রিভিশনের সাথে যাইতে হবে। এই কথাটা আমি বুঝাইতে পারলাম না, ঠিক আছে। এই জিনিসটা সবচেয়ে দুঃখজনক। তার মানে আমি যা কিছু পড়ছি আমাকে কন্টিনিউয়াস রিভিশনের সাথে যাইতে হবে, তাহলে আমি 1 নম্বর স্টুডেন্ট হব। এইটা যদি আমি করতে পারি আমি চান্স পেয়ে যাব। তার মানে যা কিছু আমি পড়বো কন্টিনিউয়াস রিভিশনের সাথে যে আচ্ছা এমনিতে পড়লে হবে না, তাহলে আমাকে রিভিশনের সাথে আগাতে হবে। যে কোনো পরীক্ষায় ভালো করা এটা একটা বেসিক ফর্মুলা, যে আচ্ছা ভাইয়া তাহলে আমি যা কিছু পড়ছি আমি রেগুলার রিভিশন দিতে আগে যাব। বুঝাইতে পারছি? আর অনেকে যেটা বলে যে আমার তো রিভিশনের টাইম নাই, আমি তো বেশিরভাগ জিনিস খেয়াল হারাই ফেলছি। আর বাবা, তুমি রিভিশন না দিলে 1 সপ্তাহ পরে খেয়াল হারাই যাবে, এটা সত্যি কথা। তাহলে তোমাকে কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে দিয়ে যাইতে হবে। আচ্ছা,
তাহলে আমরা যে কথাগুলো বললাম এগুলোকে আমরা যদি একটু দেখি, যে আমি ইনশাল্লাহ চান্স পাচ্ছি এটা মাথায় নিলাম, যেখানে পড়বে একদম পরিষ্কার করে ফেললাম, 25 থেকে 30 মিনিটে একটা সেশন বের করছি, সেখানে 7 থেকে 10 পৃষ্ঠা আগে অ্যাট এ গ্লান্সে দেখে নিলাম, তারপরে কিওয়ার্ড যেগুলো সেগুলো হচ্ছে সুন্দর করে লিখে ফেললাম, এবং কিওয়ার্ডগুলো দিয়ে রিভিশন দিব, তার মধ্যে যেখানে ডিস্টার্ব সেটা উপরে চলে আসবে, ওইটা হচ্ছে আমার সুপার ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার খেয়াল হারায় যায়। এরপরে যদি আমি চলে যাই এরকম করে ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটারই 25-20 মিনিট 30 মিনিট একটা করে সেশন, 5-10 মিনিটের রেস্ট, এবং খালি রিভিশনের মধ্যে আমি রাখবো। ইনশাআল্লাহ ক্রমাগত আমি হচ্ছে ভালো স্টুডেন্টের দিকে চলে যাবো। বুঝাইতে পারছি আমার কথা আমি কি বলছি? আচ্ছা, এখন তার সাথে হচ্ছে এই যে ঘড়ি, হাতে তোমার এমন একটা ঘড়ি, এখন এটা আমার খুব পছন্দর, কেন ইজি, আমার ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে এটা ব্যবহার করি। এই ঘড়িতে তোমার, তার মানে এই কোম্পানি থেকে কোনো পুরস্কার নেই, এটা তোমাকে জাস্ট বোঝা, তোমার যেটা ভালো লাগে, যাতে ইজি হয়, মাস্তানি ঘড়ি না, মানে যেটা তোমার কাজের লাগবে, আমার কথা হচ্ছে কাজ করবে গুণ, এটা আমি সহজে আমি করতে পারি, থামা ঘড়ি চালু করতে পারি, আমার যখন খুশি আমি হচ্ছে অ্যালার্ম দিতে পারি, একদম ইজি জিনিস। তাহলে এটা আমি যখন ব্যবহার করছি তখন আমার জন্য খুব ইজি হলো। আচ্ছা, এর সাথে অভিভাবকদেরকে আমি যেটা বলবো সেটা হলো যে আপনার সন্তানকে আপনি পড়াশোনার ক্ষেত্রে লিখতে উদ্বুদ্ধ করেন, যে বাবা তুমি ভালো রেজাল্ট করতে গেলে স্যার বলছে লিখতে হবে, তাই লেখাটা খুব গুরুত্বপূর্ণ, যাই পড়ুক লিখতে হবে। দেখেন কিরকম 1 নম্বর স্টুডেন্ট হয়, বললামই তো, লিখলেই সে সেরা স্টুডেন্ট হয়ে যাবে। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টের আমি দেখছি যে লিখতে আলসামি লাগে, রিভিশন দিতে আলসামি লাগে, তাড়াতাড়ি ঘুমাইতে আলসামি লাগে, তাড়াতাড়ি উঠতে আলসামি লাগে, পরীক্ষা দিতে আলসামি লাগে। কি করতে ভালো লাগে? কিটা তাইলে মানে যেগুলো তার জন্য রেজাল্ট খারাপ হওয়ার একেবারে বড় কারণ, যে আর যেগুলো হচ্ছে ভালো হবে সেটার ভালোগুলো সে করতে মন চায় না, খারাপগুলো সে করে, তার রেজাল্টটা কীভাবে তার ভালো হবে? দুঃখজনক। তো এই জন্য এই পড়াশোনার সিস্টেমটা আগে নিয়ে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ স্টুডেন্টরা অসাধারণ রেজাল্ট করতে পারবে। ওকে, ফাইন। আচ্ছা, যে জায়গায় আমরা ছিলাম, আর অভিভাবকদেরকে আমার যেটা মনে হয় ডায়েরিটা মেনটেন করা, যে আপনার বাচ্চা ঠিকভাবে, একজন বলতেছে স্যার রিভিশন কিভাবে দিব, অনেকবার বলছি, এরপরে কোর্স আসবে টাকা দিয়ে দেখে নিও, তাইলে ইনশাল্লাহ মাথায় থাকবে, আর কোনো কথা নেই। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে যেমন একটা প্রশ্ন, দেখো নিম্নের বিক্রিয়া অ্যামোনিয়াকে উচ্চচাপ প্রয়োগে তরল করা হলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হয়? আচ্ছা, এই প্রশ্নটা আসলো কোথা থেকে? এই প্রশ্নটা আসছে লা শাতেলিয়ের যে নীতি আছে সেখান থেকে প্রশ্নটা আসছে। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে করব? লক্ষ্য করো যে এটা করতে হবে কিভাবে। লা শাতেলিয়ের যে নীতি আছে সেই নীতিতে আমরা জানি দুইটা কথা আছে, একটা হচ্ছে যে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার একদম খুব দ্রুত বলবো আজকে, আরেকটা হচ্ছে চাপের প্রভাব। যদিও এটা তাপমাত্রার ক্ষেত্রে দুইটা ঘটনা হতে পারে, একটা হচ্ছে যদি তাপোৎপাদী বিক্রি হয়, তাপোৎপাদী বিক্রিয়া আমরা খেয়াল রাখবো ডেল্টা এস হচ্ছে মাইনাস। তা এই একটা তাপোৎপাদী বিক্রিয়া যদি বলে তাপমাত্রা বাড়ানো, তাই এটাই মনে রাখার জন্য বলি, তাপমাত্রা বাড়ানো মানে প্লাস, আর তাপোৎপাদী বিক্রিয়া ডেল্টা এস হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস। মাইনাস মানে কমে যাওয়া, বামে যাওয়া, হ্রাস পাওয়া, পশ্চাৎমুখী হওয়া। ক্লিয়ার? ওকে। আবার যদি তাপোৎপাদী বিক্রিয়া বলে যে তাপমাত্রা কমানো হয়েছে, কমানো মানে মাইনাস, ডেল্টা এস তাপোৎপাদী বিক্রিয়া মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস। প্লাস মানে বেড়ে যাওয়া, সামনে যাওয়া, সম্মুখবর্তী হওয়া, অগ্রগামী হওয়া, ডানে যাওয়া। কি বলছে আবার দরকার হলে দেখে নিও, কারণ আজকে একটু ফাস্ট বলতে হবে, এরপরে আমি অন্য একটা টপিক নিয়ে আবার পেজে লাইভে আসবো। এই যে ভোট নিয়ে আসতে হবে, হ্যাঁ, দেশের মানুষজন যাতে ঠিক জায়গায় ভোট দেয়, কোনটা ঠিক আমরা আবিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে কি হলো? তাপমাত্রা বাড়াইলে কি তুমি চিন্তা করো, বাড়ানো মানে প্লাস, আর তাপোৎপাদী ডেল্টা এস মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস। মাইনাস মানে বামে যাওয়া, কমে যাওয়া, পশ্চাৎমুখী হওয়া। তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমানো হইলে, কমানো মানে মাইনাস, আর ডেল্টা এস তাপোৎপাদী বিক্রিয়া হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। প্লাস এটা কোনো বইয়ে নেই আমার ফর্মুলা। তাহলে প্লাস মানে সামনে যাওয়া, ডানে যাওয়া, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওকে। এখন যদি হয় যে তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান কি? প্লাস। এই বিক্রিয়া যদি বলে তাপমাত্রা বাড়ানো মানেটা কি? প্লাস। আর তাপহারী বিক্রিয়া ডেল্টা এস কি? প্লাস। প্লাসে প্লাসে গুণ করলে কি? প্লাস। প্লাস মানে হচ্ছে ডানে যাওয়া, সামনে যাওয়া, সম্মুখবর্তী হওয়া, অগ্রগামী হওয়া। আবার যদি বলে তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমানো মানে মাইনাস,
আর তাপহারী বিক্রিয়ায় হচ্ছে যে ডেল্টা এইচ হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস, মাইনাস মানে কমে যাওয়া, বামে যাওয়া, পশ্চাৎমুখী হওয়া, ঠিক আছে, বামে চলে গেছে, ওকে ফাইন। এরপরে যেটা আছে চাপের প্রভাব। চাপের প্রভাবটা কি একটু খুব বেসিক জিনিস বলি। ধরা যাক এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এটা বিক্রিয়া করে 2 অণু হয়েছে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। এইটাকে একটা রুমের সাথে তুলনা করলাম। এই রুমে আছে 3 একে 4 জন, এটা আরেকটা রুম, এখানে আছে 2 জন, এটা 4 জন, এখানে 2 জন। চাপের প্রভাব কি বলে বলো, আমি যা বলি তা মাথায় রাখবা, জীবনে আর ভুল হবে না ইনশাল্লাহ, গ্যারান্টেড। কি সেটা? আমি যদি বলি যে এই বাসায় যদি আরো নতুন লোক আসে, নতুন লোক আসলো, নতুন লোক আসছে, তাহলে তুমি বলো যে কোন রুমে লোক রাখবা। এখানে 4 জন আছে, এখানে 2 জন, কমন সেন্সের কথা। সেম 2টা রুম, একটা রুমে 4 জন আছে, একটা রুমে 2 জন আছে, নতুন লোক আসছে, কোনটা রুমে রাখবা? যে ভাই এখানে 4 জন হয়ে গেছে, ভাই ওই রুমে পাঠা দেন, ওইটা একটু ফাঁকা আছে। তাহলে নতুন লোক আসছে মানে হচ্ছে চাপ বাড়ছে। লোক আসলে কি হবে? চাপ বাড়ছে। তাহলে তুমি চিন্তা করো, তখন তোমাকে বলতে চাপ বাড়ছে, তখন তুমি চিন্তা করো যে নতুন লোক আসছে, তাহলে লোকটাকে আমি যেই রুমে রাখবো বিক্রিয়ার গতিবেগ সেই দিকে যাবে। লোকটাকে, নতুন লোক আসছে, লোককে যে রুমে রাখবো, লোককে যে রুমে রাখবো, যে রুমে রাখবো বিক্রিয়ার গতিবেগ সেই দিকে হবে, বিক্রিয়ার গতিবেগ সেই দিকে হবে, সেই দিকে হবে, সেই দিকে হবে। আচ্ছা, এই বিক্রিয়া যদি এখন আমি বলি এরকম যে একটা রুম থেকে আমি প্রথমে কি বললাম, এখানে 4 জন, এখানে 2 জন, নতুন লোক আসছে, কোন রুমে রাখবা? ওই রুমে। তাহলে যেই রুমে রাখবা বিক্রিয়া গতিবেগ সেই দিকে যাবে, ক্লিয়ার? এবার আমি বললাম যে না, নতুন লোক আসে নাই, লোক বের করবো, কোন রুম থেকে বের করবো? 4 জনের যারা আছে, হ্যাঁ, এরা কবে না ভাই আমাদের এখানে তো লোক বেশি হয়ে গেছে, একটু রিল্যাক্সে থাকতে চাই ভাই, এই রুম থেকে একটু লোক কমাই দেন। এটা তো কমন সেন্স, যে হ্যাঁ ভাই ঠিক আছে, এটাই তো করা উচিত। তাহলে আমি যদি বলি যে লোক সরাবো, আমি লোক সরাবো, তার মানে লোক সরাবো মানে লোক কমাই ফেলতেছি, তার মানে চাপ কমতেছে, তখন চাপ কমানো। তোমাকে তো আর লোক দিয়ে বলবে না, ওরা বলবে চাপ কমানো, চাপ বাড়ানো, তখন বলবে চাপ কমানো, তখন তুই বুঝবে যে লোক সরাবো। কোন রুম থেকে সরাবা? যে ভাই 4 জনের, যেই রুম থেকে সরবা, যখনই বলবে যে চাপ কমানো, তার মানে লোক আমি সরাবো, লোককে যে রুম থেকে সরাবো, লোককে যে রুম থেকে সরাবো, যে রুম থেকে সরাবো বিক্রিয়ার গতিবেগ সেই দিকে হবে, ক্লিয়ার কাট। মাথায় ঢুকছে আমি কি বলছি? বিক্রিয়ার গতিবেগ সেই দিকে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল, ওকে। হ্যাঁ, আয়মান হ্যাপি বার্থডে সুলতানা উরফা, ওকে। আচ্ছা, তাহলে নামাজ পড়ো বেশি করিয়া, আর পারলে গাছ লাগাও। আর হচ্ছে যে জন্মদিন ঠিক আছে, কিন্তু ইসলামে যেটা আমি বুঝি যে জন্মদিনকে ভালো করার বুদ্ধি কি, বই পড়ো, গাছ লাগাও, বাড়িঘর পরিষ্কার করো, কোরআন যারা যেই ধর্মের সেই অনুযায়ী। কিন্তু কেক ফেক কাটি কোনো খাম নাই, ফালতু, সত্যি কথা কইলাম, কোনো কাম নাই, কিন্তু অনেকে খায়। হ্যাঁ, গিফট পাইতে, গিফট নিতে, ঠিক আছে, গরিব ধুই খাও, হাসপাতাল ঘুরিয়ে আসো, দেখো মানুষ মরা লোক কীরকম টেনশনের মধ্যে আছে, আল্লাহ তোমার কত ভালো লাগছে, শুকরিয়া আদায় থাকতে হবে, তখন দেখবা যে ভালো লাগতেছে। জীবনটা আল্লাহ যে দিছে এটা মারাত্মক জিনিস, কিন্তু সবার জন্য কিন্তু একে মর্যাদা না। গরু ছাগল ঘুরি বেড়াচ্ছে না, প্রাণীর কথা বলতেছি, কালকে জব করি খেয়ে ফেলাইলাম, শেষ। তোমাকে আমাকে জব করলে আল্লাহ নিয়ম করছে, একজনকে জব করলে আন্দাজে কোনো চলবে না, নিয়ম আছে। কত ভালো গরু ছাগলের জন্য আছে কি এরকম, এমনিতে একটা মানবিক নিয়ম আছে, সেটা কিন্তু এরকম তো নাই। এই জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, যে জায়গায় ছিলাম, তাহলে এই তাপমাত্রা এবং চাপের প্রভাবটা বুঝতে পারছো, এখান থেকে প্রশ্ন হবে। তাহলে দেখি এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এটা লাশা দিলে জিনিসটা বুঝাইতে পারছি তো, ওকে। তাহলে আরেকবার কিন্তু এখন এক্সাম্পল দেখবো যে তুমি এখান থেকে উত্তর দিতে পারছো কিনা। এই বিক্রিয়ার উচ্চ চাপ প্রয়োগ। আচ্ছা, উচ্চ চাপ প্রয়োগ মানে কি? চাপ বাড়ানো। উচ্চ চাপ প্রয়োগ মানে চাপ বাড়ানো। চাপ বাড়ানো মানে কি? লোক বাড়ানো। আচ্ছা, লোক বাড়ানো মানে নতুন লোক আসছে, তাহলে নতুন লোক যদি আসে কোন রুমে রাখবা? এখানে আছেন 3 আর 1 4 জন, এখানে আর এখানে 2 জন, কোন রুমে তুমি নতুন লোক? এই যে বলতে উচ্চ চাপ, উচ্চ চাপ প্রয়োগ মানে চাপ বাড়ানো হয়েছে, তার মানে লোক বাড়ানো হয়েছে। তাহলে এখন নতুন লোক যে আসছে, এখন কোন রুমে লোক বাড়ায়? আবার এই রুমে 4 জন, এই রুমে 2 জন, যে ভাই এই রুমে বাড়াবো, তাহলে যেই রুমে তুমি বাড়াবা বিক্রিয়া গতিবেগ সেই দিকে যাবে। তাহলে কোনো দিকে না, এটা হবে না, বামে তো এই সাইড হবে না, ডানে হবে, হয়ে গেল। বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ আমার মনে হয় যে জীবনে আর ভুল হবে না। বামে কেন, ডানে, বুঝো নাই? উচ্চ চাপ প্রয়োগে তরল করার সামস্যাবস্থার কোন দিকে? তাহলে যখন আমি চাপ বাড়াচ্ছি, তার মানে কি লোক বাড়াচ্ছি, লোক বাড়লে কোন দিক, কোন রুমে আমি নতুন লোক আসছে, এই যে রুমে 2 জন আছে, তাহলে এই 2টা কোন দিকে আছে? এই ডানে, তাহলে ডানে যাবে।
এই জিনিসটা মাথায় ঢুকছে আমি কি বলছি? অনেকে তারপরেও কেন জানি ভুল করলো, এটা খুব দুঃখ। রেজানুল রিয়াদ অনেকে আবার ঠিকও করেছে, এটা মোহাম্মদ ফারুক হোসেন ঠিক করছে, নিশি শশী ঠিক করছে, ওকে ফাইন। আচ্ছা, ক্ষারীয় মাটির পিএইচ কমাতে নিম্নের কোনটি ব্যবহার? আচ্ছা, এটা কোথা থেকে আসলো শোনো আগে, খুব ইন্টারেস্টিং জিনিস বলি। তোমরা অনেকেই দেখো যে অ্যান্টাসিড খাও না, নাম শুনছো তো অ্যান্টাসিড? যাবে অ্যান্টাসিড তো শুনছো। তো অ্যান্টাসিডের 1.5 টাকা 2 টাকা দিয়ে কিনে একটু দেখে নিবা যে কি লেখা আছে। কি লেখা আছে ভাইয়া? তুমি দেখো যে লিখবা যে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, এরকম। আচ্ছা, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতুর অক্সাইড, ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতুর অক্সাইড। এই ধাতুর অক্সাইড তার মানে অ্যান্টাসিডে আছে কি আছে বলো তো? ধাতুর অক্সাইড আছে। এই ধাতুর অক্সাইড যেটা, এইটাকেই বলে ক্ষার। তার মানে অ্যান্টাসিড সমান হচ্ছে ধাতুর অক্সাইড সমান ক্ষার। আচ্ছা, এখন গ্রামে গঞ্জে লোকজন কি খায়? নবম দশম শ্রেণী নতুন কোর আসবে, ওটার কি ব্যাপার সেটা আমরা বলবো। শোনো ভাইয়া, আমার ক্লাস কিন্তু সব সেরা ক্লাসগুলো তোমরা মেডিকেল অ্যাডমিশন আর ইন্টারের যে ফিজ কালচার বায়োলজি ইংলিশ আর 9-10 আমার আন্ডারে আমার টিচাররা, যেমন তোমার আফরিন ম্যাডাম, আমার ছোট বোন যে বিশেষ অফিসার সে পড়াবে, তার মাইশা ম্যাডাম আছে, মিম ম্যাডাম, মানে যারা আমার কাছ থেকে পড়ে ভালো করছে, ঠিক আছে। এবং অবশ্যই আমাদের টার্গেটটাকে অন্য যে কোনো কোচিং এর চাই ভালো করবে। আর ওরা যদি দেখা যায় যে যদি কও যে স্যার ওরা অন্য কোচিং এর চাইতে, আমি তো দেখেই দিব যে একটু কম মানাস, আমি যে 2টা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? ওইটা আমরা করতেছি, আগে এই জিনিসটাকে দেখো। তাহলে অ্যান্টাসিড হচ্ছে এই যে দেখো ধাতুর অক্সাইড, এটা হচ্ছে ক্ষার। এখন তুমি দেখবা এই যে চুন যে খায়, চুনের মধ্যে কি আছে? যে চুনের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড আছে। ক্যালসিয়াম অক্সাইডও কি বলতো? ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড, তারপরে এটাও কি বলতো? একটা ক্ষার। তাহলে আমি এই জন্য বলি যে অ্যান্টাসিড হচ্ছে এই যে, আর এই যে চুন আছে না, এই চুন হচ্ছে গরিবের অ্যান্টাসিড। চুন কি বলতো? গরিবের অ্যান্টাসিড। এবং এটা বেশি স্বাস্থ্যকর। তো অনেকে মনে করে যে স্যার কি করছে এগুলো, আমরা কি তাহলে চুন খাবো? হ্যাঁ, চুন খাবা অল্প পান দিয়া, পানটা উপকারী, কিন্তু সুপারি খাওয়া যাবে না, আর জর্দা টর্দা তৈলে হারাম, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে অ্যান্টাসিড, চুন, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ধাতুর অক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার। ওকে, তো এখন তুমি দেখবে একটা পিএইচ স্কেল আছে। পিএইচ স্কেলটা শুরু হয় 0 থেকে শেষ হয় 14-তে। এর মিডিল পয়েন্ট কত? 7। তাহলে 7 হচ্ছে কি বলতো? নিরপেক্ষ। দেখো বলবে হ্যাঁ ভাইয়া। আর 7-এর চেয়ে যে কম সেটা হচ্ছে এ দিয়ে শুরু, অ্যাসিড। আর 7 হচ্ছে নিরপেক্ষ, 7-এর চেয়ে বেশি যে সেটা হচ্ছে বেস। তার মানে 7-এর আগে হইলো অম্ল, 7 হইলে নিরপেক্ষ, আর বেস হলে ক্ষার। ক্লিয়ার তো এটুকু? আচ্ছা, এখন আমি একটা জিনিস সহজ করে বলি। আমরা যখন অ্যান্টাসিড খাই বা চুন খাই তখন কি হয়? আসলে তখন আমাদের শরীরে ক্ষার চলে আসলো। ক্ষার যদি আমি যোগ করি, তার মানে আমাদের হচ্ছে ক্ষারীয় মাধ্যম তৈরি হলো। কি মাধ্যম বলতো? ক্ষারীয় মাধ্যম। তো অনেকের মাথা প্রশ্ন হয় ক্ষারীয় মাধ্যমের লাভটা কি? ক্ষারীয় মাধ্যমের লাভটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম খাদ্য হজমে সহায়তা করে, খাদ্য হজম ভালো হয়। তার মানে ক্ষারীয় মাধ্যমে খাদ্য হজমে সহায়তা করে, খাদ্য হজমে সহায়তা করে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। অনেকের পেটে খাবারের ডিস্টার্ব, গন্ডগোল, যে ভাই ঠিকভাবে, অনেকে আমরা বলি না লেবু পানি একটু খাতো। তা লেবুর মধ্যে যে অ্যাসিডটা থাকে, যে ভাই আমার তো এমনিতে অ্যাসিডিটি, আবার অ্যাসিড ব্যাপার আছে, ওই অ্যাসিডটা, আমি অবাক হয়েছি। আমাকে একবার বললো যে কে নাকি হেলথ অ্যাডভাইস দিচ্ছে, করছে যে হ্যাঁ সকালবেলা উঠে লেবু পানি খাবেন না। অনেকে সহ্য হয় না, সেটা অন্য জিনিস, কিন্তু নর্মালি লেবুর পানির বৈশিষ্ট্যটা কি? সেটা লেবুর পানি যে দুর্বল অম্ল অ্যাসিড, এইটা পেটের মধ্যে যে সে হচ্ছে কাজ করবে ক্ষারীয় হিসাবে। এবং অবাক করার জন্য কি বলে না, এবং যেটা অম্ল ক্ষার বিক্রিয়া করে লবণ পানি হয়ে যাবে, আমার হজম প্রক্রিয়াটাকে গতিশীল করবে। তা সায়েন্স না বুঝলে যা হয়। তাহলে ক্ষারীয় মাধ্যম হচ্ছে খাদ্য হজমে সহায়তা করে, যাভাবে বুঝে ফেলছি। এবং এটা হচ্ছে যে অ্যান্টাসিড ক্ষারীয় মাধ্যম তৈরি করছে, চুন হচ্ছে ক্ষারীয় মাধ্যম তৈরি করছে। আচ্ছা, এখন তোমার আমার যেমন ক্ষারীয় মাধ্যম থাকলে ভালো লাগে, জমিতে যে আবাদ সাবাদ হয় ওই জমির মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, জমির মানে হচ্ছে বাসিন্দাকে ব্যাকটেরিয়া। তো এই যে জমির যে ব্যাকটেরিয়া আছে, সে কি অসাধারণ, সে হচ্ছে যে সবসময় পছন্দ করে 7 থেকে 8 পিএইচ, 7 থেকে 8 পিএইচ। তার মানে নিরপেক্ষ পিএইচ তার পছন্দ। এই পিএইচ থাকলে সে আরাম করে তার সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া করে। এবং একটা জমি যে আমরা এই যে চাষাবাদ করার সময় আমরা দেখি কি, যে ব্যাকটেরিয়া ঠিকভাবে ওইখানে আরাম করে থাকতে পারে কিনা। ব্যাকটেরিয়া যদি ওইখানে আরাম করে থাকতে পারে, তাহলে বুঝতে হবে এই কথা যে ওই জমির চাষ অসাধারণ হবে। এমনকি শুনলে অবাক হব, আমাদের যে পেটের মধ্যে খাবার হজমের জন্য এরকম ব্যাকটেরিয়া আছে, যে আপনি কি করেন, হ্যাঁ। এবং আমরা যে বলি না যে দই খেলে হজম ভালো হয়, দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে, যে ভাই এটা কি কথা, হ্যাঁ। ওই ব্যাকটেরিয়া, আল্লাহ কত সাইন্টিফিক, চোখে দেখলে তো একটু কেমন লাগতো না,
সমস্যা নাই, ওইটা ব্যাকটেরিয়া শরীরের মধ্যে গেল, গিয়ে সে আমার খাবার হজমের জন্য প্রয়োজনীয় ভাইটামিন মিনারেল এটা দিবে। তার সাথে আমার মিথজীবী সম্পর্ক, আমিও তাকে কিছু জিনিস দিলাম, সেও আমাকে দিল, কি অসাধারণ। এবং মৃত্যু হওয়ার যে প্রক্রিয়াটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সেই প্রক্রিয়াটা ধীর করে দেয়, গতিটা কমায় দেয়, মানে আস্তে 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 আমরা মৃত্যুর দিকে আগাবো। আজ কেউ বিড়ি টানে, ওর ঠিক এর উল্টা হবে। যত উপকারী ব্যাকটেরিয়া সব ধ্বংস, মৃত্যুর দিকে খালি দ্রুত আগাবে। 440, ঠিক আছে, ওই যে দ্রুত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর দই খাইলে তার মৃত্যুতে, মানে এক কথায় তার যে আয়ুটা আছে না, ইউনিটটা স্লো খরচ হবে। ওই যে কয় না যে ভাই এনার্জি সেভিং বাল্ব, এরকম এনার্জি সেভিং বাল্বের মতো ধীর স্থিরভাবে খরচ হবে, খুব মজা লাগবে। ওকে, এবার আমরা যে জায়গায় যাবো, দেখি প্রশ্নটা কি ছিল। খুব সহজ জিনিস, যে কেউ বুঝতে পারবে যে কিভাবে প্রশ্নের উত্তর করতে হয়। আসো বাবা। আচ্ছা, এখানে বলছে ক্ষারীয় মাটির পিএইচ কমাতে, মানেটা কি? মানে হচ্ছে একটা জমি আছে, সেই জমির পিএইচ হচ্ছে 7-এর বেশি, ধরা যাক যে 10, তাহলে এই পিএইচ আমি এখন কমাইতে চাই। পিএইচ কমাইতে চাইলে কি করতে হবে? অ্যাসিড যোগ করতে হবে। অ্যাসিড নাকি ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষার, অধাতুর অক্সাইড হচ্ছে অম্ল। আচ্ছা, এটাকে বলি অধাতু, বানানটা অ দিয়ে না, তাহলে অধাতুর অক্সাইড, এটাকে অম্ল বলে। অ দিয়ে বানান অম্ল, তাহলে অধাতুর অক্সাইডটা কি হবে? বলো অম্ল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো ক্ষার, এটা হবে না, এটা পিএইচ বাড়াবে। ক্যালসিয়াম অক্সাইড, এটা হবে না। পটাশিয়াম, এই যে নাইট্রেট, এইটা আছে না, এই নাইট্রেট যে সারটা, এইটা হচ্ছে তো নাইট্রেট সার যে আছে, এটা হচ্ছে অম্লীয় হিসেবে কাজ করে, তার মানে এটা পিএইচ কমাবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইডগুলো পিএইচটা বাড়াবে। বুঝাইতে পারছি আমি কি বলছি? তাহলে এই জিনিসটা হচ্ছে পিএইচ কমাতে ব্যবহৃত হবে, পিএইচ কমাতে। তাই এটা থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা প্রশ্ন আসে যে কোনটা পিএইচ বাড়ায়, কোনটা পিএইচ কমায়, জিনিসটা বুঝলেই তোমার হয়ে গেল। আচ্ছা, এবার দেখো তো, পানির পিএইচ এর মান হ্রাস পেলে কোন ধরনের সার ব্যবহার করতে হয়? মানেটা কি? মানেটা এখানে যেটা বোঝাচ্ছে, ধরা যাক যে এটা হচ্ছে পিএইচ হচ্ছে পানির 7, পিএইচ হচ্ছে 7, এখন বলছে পিএইচ এর মান কমে গেছে, তার মানে ধরা যাক যে এটা 5 হয়েছে, ধরলাম। কোন ধরনের সার ব্যবহার করতে হবে? সার ব্যবহার করে মানে আমি বলছি না ব্যাকটেরিয়ার 7-8 থাকলে ভালো, তাহলে পিএইচ 5 আছে, একটু বাড়াইতে হবে। বাড়াইতে গেলে কি? ক্ষারীয় করতে হবে। তার মানে নাইট্রেট হচ্ছে, তো এটা তো হচ্ছে অম্ল, তার মানে এটা আরো পিএইচ কমাবে। ফসফেট, এটা অম্ল। ক্যালসিয়াম যুক্ত, ক্যালসিয়াম যেটা, এটা হচ্ছে ধাতু, আম থাকলে শেষে ধাতু না, ধাতুর অক্সাইড, তার মানে ক্যালসিয়াম যুক্ত সার, এটা পিএইচ বাড়াবে, তাহলে এটা আমরা ব্যবহার করবো। ওকে, তাহলে ফসফেট, নাইট্রেট, সালফেট, এগুলো হচ্ছে অম্লীয় অ্যাসিড, এগুলো পিএইচ কমাবে। আর এটা হচ্ছে পিএইচ ধাতুর অক্সাইড, ক্ষারীয়, পিএইচ বাড়াবে। ওকে, এরপর কি বলছে? 0.005 mSTS/মোল ধরনের পিএইচ কত? মেডিকেলে যদি কেউ বলে যে আমি কেমিস্ট্রির একটা অঙ্ক করে দেবো, মেলা অঙ্ক তো আছে, তাহলে এই অঙ্কটা করতে হবে। যে ভাই কি বলতেছে না, এত ইম্পর্টেন্ট, কয়বার আসছে গুণে শেষ করা যাবে না, এত কেন? দেখো এখানে প্রশ্নটা কিভাবে আসে। এখানে 0.005 m, H2 আছে না, এখানে H কয়টা আছে? 2টা আছে না, মনে মনে এটাকে 2 দ্বারা গুণ করবো, তাহলে মনে মনে এটাকে 2 দ্বারা গুণ করলে ব্যাপারটা এরকম দাঁড়াবে 0.01 m। এখন বলছে এর পিএইচ কত? তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা, তাহলে এর পিএইচ হচ্ছে এখানে 2। তো ভাই এটা কি? এটা শর্টকাট সিস্টেম এবং খুব ইফেক্টিভ ওয়েতে কাজ করবে। আর পিওএইচ কত হবে আমরা জানি, একটা স্কেল আছে, এখানে পিএইচ প্লাস পিওএইচ মিলে হচ্ছে 14। তাহলে এখানে যে পিএইচ যদি 2 হয়, তাহলে পিওএইচ হচ্ছে 14 থেকে 2 বিয়োগ করলে পিওএইচ হচ্ছে 12 হবে। ঠিক আছে, এটা আমরা ডিটেলস ইনশাল্লাহ বলবো, একদম এখান থেকে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু খেয়াল রাখো বাস। এরপরে যাই আমরা দেখি কি রয়েছে। কোন দ্রবণে হাইড্রোজেনের ঘনমাত্রা 10 ভাগ হ্রাস পেলে পিএইচ এর কি পরিবর্তন হয়? মানেটা কি? কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ভাগ হ্রাস পেয়েছে, হাইড্রোজেনের ঘনমাত্রা কি 10 ভাগ হ্রাস পেলে পিএইচ এর। আচ্ছা, পিএইচ মানে কি? কোইসেন্স অফ হাইড্রোজেন ইকুয়াল হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা কি? সবসময় খেলা পিএইচ হচ্ছে মাইনাস লগ, মানে হাইড্রোজেনের মাইনাস লগারিদম। ঠিক আছে, আচ্ছা, তা লগের কিন্তু এটা খেয়াল রাখবা ভিত্তি হচ্ছে 10 ভিত্তিক হিসাব, 10 ভিত্তিক। তা 10 ভিত্তিক মানে খেয়াল রাখবা যে কোনো দ্রবণে হাইড্রোজেন ঘনমাত্রা 10 ভাগ, তার মানে হাইড্রোজেনের ঘনমাত্রা যদি কমে যায়, 10 ভাগ কি হয়েছে? কমে গেছে। তার মানে একদম বেসিক জিনিস, সারা জীবন যাতে খেয়াল থাকে এই জিনিসটা খেয়াল রাখবা। তার মানে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি আরো বুঝতে পারো। আমি যদি বলি -10 -20, কোনটা বড়? যে কেউ বলবো -10 বড়, কারণ নেগেটিভ দিয়ে ছোট সংখ্যাটাই বড়, এটা বুঝি তোমরা যে হ্যাঁ ভাই ঠিক আছে। তা বলছে হাইড্রোজেনের ঘনমাত্রা 10 ভাগ হ্রাস পেয়েছে, তার মানে হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা যখন কমে যায়, এটা লিখে ফেলো, হাইড্রোজেন এর ঘনমাত্রা কমলে পিএইচ বাড়বে, কারণ নেগেটিভ তো। আবার যে হাইড্রোজেনের ঘনমাত্রা কমে, তাহলে পিএইচ
হাইড্রোজেনের ঘনমাত্রা কমলে পিএইচ বাড়বে, আবার যদি এরকম হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়ছে তাহলে পিএইচ কমবে। তার মানে ব্যস্তানুপাতিক, ঘনমাত্রা কমলে পিএইচ বাড়বে, ঘনমাত্রা বাড়লে পিএইচ কমবে। ক্লিয়ার তো জিনিসটা? কারণ মাইনাস দিয়ে যায়। তাহলে এখানে বলছে যে কত বলছে 10 ভাগ হ্রাস। 10 মানে হচ্ছে, খেয়াল রাখবো, এটার 10 মানে হচ্ছে সহজ জিনিস, এটা হচ্ছে 1। ওকে, তাইলে এর 1 একক হ্রাস পায়, মোটেই না, কারণ ঘনমাত্রা 10 ভাগ হ্রাস পায়, এর 1 একক বৃদ্ধি পায়, 1 একক বৃদ্ধি পাবে, 1 একক বৃদ্ধি পাবে। এবং এত মজার অঙ্কগুলো, মানে পড়াশোনাটা তো খুব মজার জিনিস, যদি আমি বুঝতে পারি একবার যে কিভাবে আমাকে করতে হবে তাহলে হয়ে গেল। তা আজকে আমরা জাস্ট এইটুক দেখলাম। তা পড়াশোনার মূল ব্যাপারটাকে আমরা বুঝতে পারতেছি, স্মার্ট সিস্টেমে পড়তে হবে এবং যা কিছু আমাদের পড়ব প্রথম থেকে কন্টিনিউয়াস রিভিশন। 20-25 মিনিটের একটা সেশন পড়ব, রুমটাকে একদম গুছাই ফেললাম, 3টা জিনিস নিয়ে শুরু করলাম, খুব মজা হবে অ্যাডভেঞ্চারাস পড়াটা। যে হ্যাঁ ঠিক তো, পড়লাম, পড়ার পরে একটু কিওয়ার্ডগুলো লিখে ফেললাম, তার মধ্যে ওই কিওয়ার্ডগুলো দেখে দেখে একটু রিভাইজ করলাম, করার পরে যে আচ্ছা এই জায়গায় একটু ডিস্টার্ব হচ্ছে, ওইটা আবার উপরে রাখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে 20-25 মিনিট পরে একটা সেশন দাগ দিলাম, দিয়ে 5-10 মিনিট একটু উঠে হাঁটাহাঁটি করছি। যদি মন চাচ্ছে যে 1 মিনিট পরে মনে হচ্ছে যে না ব্রেন স্টার্ট নতুনভাবে হয়ে গেছে, আবার বসলাম, বসে আবার পড়া শুরু করলাম। এরকম করে দিনে খুবই সহজ, একটা স্টুডেন্ট বেশি না, 8-10টা সেশন পড়লেই যথেষ্ট। আর মেডিকেল অ্যাডমিশনের সময় আমি বলি যে যত তুমি বেশি পড়তে পারো সেশন, যে ধরো যে 20-25 মিনিটের ধরো যে সেশন, তুমি চাইলে 20-25 মিনিটের সেশন ইজিলি প্রতি ঘন্টায় 2টা পড়া যায়। তার মানে 10টা সেশন পড়তে 5টা ঘন্টা। কেউ যদি বলে যে ভাই আমি 20টা সেশন পড়বো, 10টা ঘন্টা পড়তে হবে, কিন্তু আনবিলিভেবল সে স্টুডেন্ট হয়ে যাবে এবং সে নিজে বুঝতে পারবে কিনা আমি তো ভালো স্টুডেন্ট। ভাই বিশ্বাস করো, আমরা তো যে কোনো স্টুডেন্ট ভালো বানাইতে পারি, জাস্ট তার ফর্মুলাটা আমাদের অনুযায়ী ফলো করতে হবে। এই কাজটা যদি সে করে, সে গ্রান্টেড ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। এবং অভিভাবকদেরকে যেটা আমি বলি সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে তাকে ডায়েরিটা রাইটিং খুব ইম্পর্টেন্ট, এবং তার সাথে সে রেগুলার হচ্ছে যে লিখতেছে কিনা। এই যে ক্লাস করছে মানে লিখতে হবে, লেখো নাই কোনো দাম নেই, ওটা ফালতু কথা হইল, খেয়াল থাকবে না আমি জানি ব্রেন কীভাবে কাজ করে, হবারে নয়, লিখতে হবে রেগুলার রাইটিং। এবং ওই যে স্পাইরাল বাইন্ডিং খাতা ওই অনুযায়ী সাইকোলজির ফিউচার অনেক ভালো, ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো সমস্যা নেই। স্যার আমার স্যার বিসিএস এর দিকে তেমন টানে না। সাইকোলজির জিএম নূর অসাধারণ ফিউচার আছে, যে কোনো জিনিসে নাম্বার 1 হওয়ার চেষ্টা করতে হয়, জিনিসটা বুঝতে হয়। সাইকোলজির ফিউচার দেশে বলি বিদেশে বলি সারা দুনিয়া অসাধারণ ফিউচার। তো আমি যেটা জিনিস বলছিলাম যে প্রত্যেক শিক্ষা, আমরা এই যে এখনই শেষ করে আবার রাজনৈতিক এবং অন্য বিষয়গুলো নিয়ে এই কিছু 2-5 মিনিটের মধ্যে আমরা লাইভে আসবো। তো আমি যে জিনিসটা বলছিলাম যে সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা স্টুডেন্টরা পড়াশোনা করি, ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট করার সময়ের ব্যাপার। এবং স্যার টেস্ট এখন তো শেষ যাবে 26 এখন বইগুলো, হ্যাঁ হবে আপনার ফুয়াত, ওইটার অন্যরকম বই আস্তে আস্তে দেখো ইনশাল্লাহ। বাজারের বইগুলো তো নিয়ে পড়তেছো, আমাদের বইগুলো চমকাই দিবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই এটা কী জিনিস, ইনশাল্লাহ বুঝতে পারছো। একটা জিনিস যে বানাবো যদি নাম্বার 1 না হয় ভালো লাগে না, ভাই দরকার নেই, নাম্বার 1 অনলি 1, নাইলে বাতিল। হ্যাঁ ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ যে জিনিসটা বলছি আমরা যে সায়েন্টিফিক সিস্টেমে স্মার্ট ওয়েতে আমরা যে পড়ি খুব ভালো রেজাল্ট করতে পারবো, এবং অনলাইনের এই সুবিধাটাকে কাজে লাগাতে হবে এবং লিখতে হবে, আর রুটিন অনুযায়ী পড়বো, খুব দ্রুত অসাধারণ রেজাল্ট আমরা ইনশাল্লাহ করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।